My dear students, welcome to my online English class. I hope you are very fine today by the grace of Almighty Allah. I am also very fine. Dear students, on behalf of Jhinagati Mohila Adarsho Degree College, I am taking your online English class. Dear students of degree third year, you know that in my previous class I have given uh, an important suggestion for your examination. I hope that you are reading and doing everything as my advice. Anyway, today I am present in front of you with another new topic from grammar part. The topic name is correction of sentences. প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের বিষয় হচ্ছে কারেকশন অফ সেন্টেন্সেস, দ্যাট মিন্স সেন্টেন্স কারেকশন। অর্থাৎ তোমরা জানো যে তোমাদের পরীক্ষায় প্রশ্নপত্রে তিনটি পার্ট থাকে, পার্ট 1, পার্ট এ, পার্ট বি অ্যান্ড পার্ট সি। আজকে আমি আলোচনা করব তোমাদের পার্ট বি থেকে। দ্যাট মিন্স আমি পূর্বেও আলোচনা করেছিলাম পার্ট বি থেকে কিছু গ্রামাটিক্যাল রাইট ফর্ম অফ ভার্ব আলোচনা করেছিলাম। তো আজকে আমরা আরেকটি টপিকস নিয়ে এসেছি পার্ট বি থেকে, কারেকশন অফ সেন্টেন্সেস। প্রিয় শিক্ষার্থীরা, আসো প্রথমে আমরা জেনে নেই যে পরীক্ষাতে সেন্টেন্স কারেকশনগুলো কিভাবে আসবে। দ্যাট মিন্স প্রশ্ন পদ্ধতিটা কি, নমুনা প্রশ্নটা কি, আমাদের এই নমুনা প্রশ্ন দেখা উচিত। তো আমি প্রথমে তোমাদের নমুনা প্রশ্ন দেখাচ্ছি যে পরীক্ষায় প্রশ্ন কিভাবে থাকবে, অর্থাৎ কারেকশন প্রশ্নটি পরীক্ষায় কিভাবে আসবে। চলো আমরা দেখে নিই। এভাবে থাকবে, এটা সাধারণত কোশ্চেন নং, যেহেতু পার্ট বিতে কোশ্চেন 3, 4 এরকম থাকবে। সাপোজ কোশ্চেন 4, এখানে লেখা থাকবে যে কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এখানে মার্কস থাকবে অনলি 4, অর্থাৎ 4টি বাক্য দেওয়া থাকবে তোমাদের পরীক্ষায়। প্রতিটি বাক্যে একটি করে ভুল থাকবে। এই ভুলগুলো সংশোধনের জন্য তোমাদের একটি করে নম্বর দেওয়া হবে, অর্থাৎ 4টি প্রশ্নের 4টি ভুল সংশোধন করতে হবে তোমাদের। প্রতিটি ভুল সংশোধনের জন্য 1 মার্কস, and you will get 4 marks. Anyway, in this way, the question title or command of the question is correct the following sentence. ফলোয়িং শব্দের অর্থ নিচে, তারপর নিচে যে ওয়ার্ডগুলো, বাক্যগুলো দেওয়া থাকবে এ, বি, সি, ডি, এভাবে 4টি বাক্য দেওয়া থাকবে। এই 4টি বাক্য আমাদের ভুল দেওয়া থাকবে, অর্থাৎ এই বাক্যগুলোতে কোনো না কোনো ভুল দেওয়া থাকবে। সাপোজ আই এম রাইটিং ওয়ান সেন্টেন্স দ্যাট আই স এ বয়, I saw a boy play. I saw a boy play. এই বাক্যটা হচ্ছে আসলে অ্যাকচুয়ালি এখানে যে বাক্যগুলো দেওয়া থাকবে সেগুলো ইনকারেক্ট। আমি আরেকটি বাক্য লিখছি, he is convict in theft. He is convict in theft. They were absent. They were absent in the party. They were absent in the party. Where he lives. প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমি নমুনা প্রশ্ন দেখাতে গিয়ে এখানে আমি 4টি প্রশ্ন লিখেছি। পরীক্ষায় এভাবে আসবে কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্স, অর্থাৎ নিচের বাক্যগুলোতে কোথাও না কোথাও ভুল আছে, কিন্তু কোথায় ভুল আছে সেটা কিন্তু চিহ্ন দেওয়া নেই, অর্থাৎ কোনো ব্র্যাকেট নেই, কোনো আন্ডারলাইন নেই, কোনো বোল্ড করে দেওয়া নেই, অর্থাৎ বাক্যগুলোতে কোথায় ভুল আছে সেটা কিন্তু চিহ্ন করে দেওয়া নেই। যেমন এখানে আছে, প্রথম বাক্য দেওয়া আছে আই স এ বয় প্লে,
আই স এ বয় প্লে, অর্থাৎ এই বাক্যটি ইনকারেক্ট বাক্য, অর্থাৎ এখানে যে চারটি বাক্য দেওয়া আছে চারটি বাক্য ইনকারেক্ট। এখানে কোথায় ভুল আছে সেই ভুলটা সংশোধন করে কমপ্লিট একটা সেন্টেন্স লিখতে হবে, কারেক্ট আনসার। এন্ড আনসার করার সময় কিন্তু এই ভুল বাক্য বা ইনকারেক্ট সেন্টেন্সগুলো, যে সেন্টেন্সগুলো দেওয়া থাকবে প্রশ্নে, সেগুলো তো অবশ্যই ইনকারেক্ট। এই ইনকারেক্ট সেন্টেন্সগুলি লেখার প্রয়োজন নেই, তোমাদেরকে শুধুমাত্র কারেক্ট সেন্টেন্স লিখতে হবে, অর্থাৎ আনসার কারেক্ট করে সেটা লিখতে হবে। অর্থাৎ এই বাক্যে যেমন এ নাম্বার বাক্যে কোথায় ভুল আছে, বি নাম্বারে কোথায় ভুল আছে, সি নাম্বারে কোথায় ভুল আছে, সেই ভুলগুলো খুঁজে বের করে সঠিক বাক্যটা লিখতে হবে। তো আশা করি বুঝাতে পেরেছি যে তোমরা হয়তো বুঝতে পেরেছো যে কোথায় কোথায় কিভাবে প্রশ্ন থাকবে এবং কিভাবে আনসার লিখতে হবে। যেমন মনে করো এটা যদি আমরা সঠিক করতে যাই, এই বাক্যটি পড়ে মনে হচ্ছে সঠিক বাক্য, আসলে কারেকশন একটা মজার বিষয়। মনে হবে বাক্যগুলো পড়ে মনে হবে বাক্যগুলো সঠিক, কিন্তু আসলে কোথায় ভুল আছে সেই ভুল কিন্তু চিহ্ন করে দেওয়া নেই। দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট পয়েন্ট। অ্যাকচুয়ালি কারেকশনগুলো বাক্যে দেওয়া থাকে এমনভাবে মনে হচ্ছে বাক্যগুলো সঠিক, পড়লে সবগুলো বাক্য সঠিক মনে হবে। সাপোজ আই স এ বয় প্লে, আই স এ বয় প্লে, আমি একটা বালককে দেখলাম খেলা করতে বা খেলছে, অর্থাৎ এখানে কোথায় ভুল সেই ভুলটা চিহ্ন করে দেওয়া নেই। তারপর হচ্ছে বাক্যটা সঠিক মনে হচ্ছে, দেখো হি ইজ কনভিক্ট ইন থ্যাফট। কনভিক্ট মানে হচ্ছে সাব্যস্ত হওয়া, শিকার হওয়া, তাহলে হি ইজ কনভিক্ট ইন থ্যাফট মানে সে চুরির শিকার। বাক্যগুলো অর্থবহ এবং বাক্যগুলো মনে হচ্ছে সঠিক বাক্য, অর্থাৎ কোথায় ভুল আছে সেই ভুল কিন্তু আমরা ধরতে পারছি না সহজে। আচ্ছা, দে ওয়ার অ্যাবসেন্ট ইন দ্য পার্টি, অ্যাবসলিউটলি একদম পড়ে মনে হচ্ছে বাক্যগুলো সঠিক, অর্থাৎ কোথায় ভুল আছে এটা ধরতে পারাটা চ্যালেঞ্জের ব্যাপার। আসলে কারেক্ট করা একদম ইজি, বাট ইট ইজ ডিফিকাল্ট টু ফাইন্ড আউট দ্য মিস্টেক ইন দ্য সেন্টেন্স। দ্যাট মিন্স বাক্যে কোথায় ভুল আছে এটা খুঁজে পাওয়া কঠিন। অর্থাৎ বাক্যে কোথায় ভুল আছে, দে ওয়ার অ্যাবসেন্ট, তারা অ্যাবসেন্ট ছিল, ইন দ্য পার্টি, পার্টিতে তারা অ্যাবসেন্ট ছিল, মনে হচ্ছে সঠিক। হোয়ার হি লিভস, সে কোথায় বাস করে, আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে অর্থ সঠিক, বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন, বাক্যের শুরুতে হোয়ার আছে, তো মনে হবে বাক্যটা সঠিক, কিন্তু অ্যাকচুয়ালি এখানে তো সঠিক বাক্য দেওয়া নেই, সবগুলো বাক্যেই কোনো কোনো ভুল রয়েছে। সো লেট আস লার্ন হোয়াট ইজ দ্য মিস্টেক ইন দিস সেন্টেন্স, ইন দিস 4 সেন্টেন্স। আমি চারটি বাক্য যেহেতু লিখে ফেলছি, এই বাক্যগুলোতে কোথায় কোথায় ভুল আছে সেগুলো বললে হয়তো তোমাদের রুলসটা জানা হয়ে যাবে। অ্যাকচুয়ালি প্রথম বাক্যে ভুল আছে, আই সো এ বয় প্লে, এই ভার্বটিতে ভুল আছে। মনে রাখতে হবে এই বাক্যটা একটা সিম্পল সেন্টেন্স, অ্যাজ দিস ইজ দ্য সিম্পল সেন্টেন্স, আই সো এ বয় প্লে, এটা একটা সিম্পল সেন্টেন্স। এখানে একজন বালকের ঘটনা বলা হচ্ছে যে আমি একজন বালককে দেখলাম খেলতে। একটা সিম্পল সেন্টেন্সে দ্বিতীয় ভার্বটা, প্রথম ভার্ব হচ্ছে স, এটা একটা পাস্ট ইনডিফিনিট টেন্স বিকজ স হচ্ছে ভার্ব পাস্ট ফর্ম। আই সো এ বয়, আমি একটা বালককে দেখলাম খেলা করা অবস্থায়, এখানে কিন্তু আসলে অবস্থা বোঝাচ্ছে, দ্বিতীয় ভার্বটা কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল করতে হবে, কারণ এটা একটা রুলস আছে, নিয়ম হচ্ছে যে একটি সিম্পল সেন্টেন্সে দ্বিতীয় ভার্ব যদি অবস্থা বোঝায়। এখন বালকটিকে আমি দেখেছি কোন অবস্থায়, বালকটিকে খেলা করা অবস্থায় দেখেছি, এখানে ভার্বটা কিন্তু আসলে অ্যাডজেক্টিভের কাজ করতেছে, যেহেতু ভার্বটা অ্যাডজেক্টিভের কাজ করতেছে অতএব এটা মেবি প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে আমরা প্রেজেন্ট পার্টিসিপল মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি, ভার্বের সাথে আইএনজি হয়ে যখন অ্যাডজেক্টিভের কাজ করে তখন সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে आंसर হচ্ছে আই স এ বয় প্লেইং, আই স এ বয় প্লেইং। তাহলে আমি কি সঠিক করার পরে এভাবে আন্ডারলাইন করে দেব? নো, কোনো আন্ডারলাইন করা যাবে না। কারেক্ট आंसर লেখার সময় কি লিখতে হবে, শুধু आंसर টু কোশ্চেন নং, সাপোজ আমি 4 লিখেছি 4 লিখেছি, তো তোমাকে লিখতে হবে आंसर টু কোশ্চেন নং 4, তারপর শুধু কারেক্ট आंसर মানে এ কারেক্ট आंसर, এই সিস্টেমে आंसर লিখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে आंसर এটা কারেক্ট आंसर লিখতে গেলে আমাদের এইভাবে লিখতে হবে, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমরা লিখব। যে आंसर টু কোশ্চেন নং 4, আমি তো সাপোজ ধরে নিয়েছি 4, এটা কোশ্চেনে তো 5 এ থাকতে পারে 6 এ থাকতে পারে, তোমরা সেটা অবশ্যই দেখে লিখবে। এখন আমরা এগুলো তো মানে প্রশ্নটা ইনকারেক্ট, এন্ড কারেক্ট आंसर লেখার সময় আমরা ইচ্ছে করে লিখতে পারি কারেক্ট এ নাম্বার কারেক্ট, এইভাবে সি ও ডবল আর সংক্ষিপ্ত কারেক্ট কথাটা লিখে আমরা आंसरটা লিখে দেব যে কোথায় প্লেইং সঠিক করলাম, এই যে কারেক্ট आंसर হয়ে গেল আই সো এ বয় প্লেইং। এখানে কিন্তু প্লেইংটা যে আমি সঠিক করেছি কোনো চিহ্ন দেয়া যাবে না, নো আন্ডারলাইন, নো ব্র্যাকেট, নো ব্লক রাইটিং, এইভাবে কোনো কিছু ভাষা মাজা করা যাবে না, শুধু কারেক্ট आंसर লিখতে হবে।
তারপর আসো বি নাম্বার, আমরা বি যখন কারেক্ট করব লিখব বি কারেক্ট, সি ও ডবল আর কোলন কারেক্ট। এখন বি নাম্বারে কোথায় ভুল আছে সেটা তো আমাদের বুঝতে হবে। বি নাম্বার ভুলটা হচ্ছে হি ইজ কনভিক্ট। অ্যাকচুয়ালি বি নাম্বার বাক্যে একটা প্রিপজিশনের ভুল আছে। প্রিপজিশন আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, অর্থাৎ আমরা আমাদের শিক্ষা জীবনে ক্লাস 6-7 থেকে কিন্তু প্রিপজিশন পেয়েছি। কোন শব্দের সাথে কি প্রিপজিশন, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনগুলো সঠিকভাবে বসাতে হয়। তো এখানে আমাদের জানতে হবে যে কনভিক্ট শব্দের সাথে কি প্রিপজিশন। এই জায়গায় আসলে প্রিপজিশনের মিস্টেক। হি ইজ কনভিক্টের সাথে ইন হয় না, কনভিক্টের সাথে কি হয়, অফ হবে। তাহলে কারেক্ট আনসার ওই ইনের পরিবর্তে শুধু অফ। তাহলে কারেক্ট আনসার হচ্ছে হি ইজ কনভিক্ট অফ থেফট, এইভাবে। নাম্বার সি, সিতে কোথায় ভুল আছে আমি বলে দিচ্ছি। দে ওয়ার অ্যাবসেন্ট ইন দ্য পার্টি। এই বাক্যেও প্রিপজিশনের মিস্টেক, অর্থাৎ অ্যাবসেন্টের সাথে ইন হয় না, অ্যাবসেন্ট ফ্রম, অ্যাবসেন্ট ফ্রম, অ্যাবসেন্ট ফ্রম, অ্যাবসেন্টের সাথে ইন হয় না। এখানেও ওই প্রিপজিশনের ভুল। তাহলে এটা সঠিক আনসার লিখতে হবে এইভাবে যে সি নাম্বার কারেক্ট আনসার, কারেক্ট আনসার এইভাবে লিখে দিতে হবে দে ওয়ার অ্যাবসেন্ট, অ্যাবসেন্ট ফ্রম দ্য পার্টি। আমি আগে বলেছি অ্যাবসেন্টের সাথে কি বসে, ফ্রম বসে। এভাবে সঠিক আনসার লিখে দিতে হবে। লাস্ট নাম্বার দেখো, অ্যাকচুয়ালি লাস্ট নাম্বার বাক্যটা কিন্তু ডাব্লিউএস কোশ্চেন ফ্যাক্ট অর ইন্টারোগেটিভ ফ্যাক্ট। তুমি যাই বলো না কেন ডাব্লিউএস কোশ্চেন বা ইন্টারোগেটিভ, যেহেতু এটা একটা বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন মানে ইন্টারোগেটিভ বাক্য, আর ইন্টারোগেটিভ দ্যাট মিন্স কোশ্চেন, বাট দিস ইজ ডাব্লিউএস কোশ্চেন অ্যাজ দ্য কোশ্চেন বিগিনস উইথ ডাব্লিউএস ওয়ার্ড। যেহেতু এই কোশ্চেনটা ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, অর্থাৎ হোয়ার দ্বারা শুরু হয়েছে, অতএব এটা একটা ডাব্লিউএস কোশ্চেন। তো মনে রাখতে হবে শেষে প্রশ্নবোধক চিহ্ন আর সামনে ডাব্লিউএস ওয়ার্ড থাকলেই ইট ইজ নট কারেক্ট ডাব্লিউএস কোশ্চেন। টু বি আ কারেক্ট ডাব্লিউএস কোশ্চেন you have to use auxiliary, you have to use auxiliary or dotted dash before subject. That means এই বাক্যে কোনো সাবজেক্টের পূর্বে কোনো অক্সিলারি নেই। তুমি যদি বলো যে এটা আমার কেমন কথা, অক্সিলারি ছাড়া কি ইন্টারোগেটিভ হয় না? নো, অক্সিলারি ছাড়া আসলে ইন্টারোগেটিভ হয় না। তুমি যদি বলো যে সারা জীবন বলে আসলাম হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর নেম, এটা কেমন হলো? একটু খেয়াল করে দেখো, হোয়াট ইজ, হোয়াটের পরে কিন্তু অক্সিলারি দিয়েছো ইজ, হোয়াট ইজ ইউর নেম। ইন দিস ওয়ে তাহলে আমরা ইন্টারোগেটিভ কিভাবে করতে হয়, দ্যাট ইজ ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড দ্যাট এই বাক্যটা রং বা মিস্টেক বা ইনকারেক্ট সেন্টেন্স। কেন ইনকারেক্ট? এখানে তোমার সাবজেক্টের পূর্বে অক্সিলারি নেই, যেহেতু বাক্যটা ইন্টারোগেটিভ। অর্থাৎ একটা ইন্টারোগেটিভ বাক্য হতে গেলে সাবজেক্টের পূর্বে অবশ্যই অক্সিলারি ইউজ করতে হবে। তাহলে এটার সঠিক আনসার আনসারটা হচ্ছে হোয়ার ডাজ হি লিভ। যেহেতু ভার্বের সঙ্গে অ্যাজ বা ইয়ের যুক্ত আছে, অতএব এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কোনো অক্সিলারি হয় না বিধায় ডোডি ডাজ, যে ডাজ অথবা ডু আনতে হয়। আচ্ছা, তাহলে এটা সঠিক আনসারটা হচ্ছে, কারেক্ট আনসারটা হচ্ছে ডি নাম্বারের, ডি কারেক্ট, সি ও ডবল আর, যে হোয়ার ডাজ হি লিভ। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কারেকশনে প্রশ্নের কিভাবে দেওয়া থাকবে কারেকশন, এবং বাক্যগুলোতে কিভাবে ভুল দেওয়া থাকবে। ভুলগুলো কিন্তু কোনো চিহ্ন থাকবে না, অর্থাৎ ফ্রেশ বাক্য দেওয়া থাকবে। বাক্যগুলো পড়ে আপাত দৃষ্টিতে মনে হবে যে বাক্যগুলো সঠিক, কিন্তু আসলে বাক্যগুলো সঠিক নয়। এই বাক্যগুলোতে কোথাও না কোথাও ভুল আছে। তো আমাদের সেই ভুলগুলোই সংশোধন করতে হবে। এখন সংশোধন করে লিখতে হবে কিভাবে সেটাও কিন্তু আমি দেখালাম, যে লেখার সময় কিন্তু আমাদের জাস্ট আনসার কোশ্চেন নাম লিখে তারপর হচ্ছে এ নাম্বার কারেক্ট, আমরা কারেক্ট বাক্য লিখবো, কিন্তু কোথায় কারেক্ট করেছি কোথায় চেঞ্জ করেছি সেটা কিন্তু কোনো আন্ডারলাইন বা কোনো ব্র্যাকেট বা এইরকম কোনো কিছু দেওয়া যাবে না। তারপর হচ্ছে বি নাম্বার আমি দেখালাম যে হি ইজ কনভিক্ট অফ থেফট। আশা করি তোমরা বুঝতে পেরেছো শিক্ষার্থীরা। এখন এই যে আমরা দেখলাম যে আমি 4টি নমুনা প্রশ্ন লিখেছিলাম, এই 4টি নমুনা প্রশ্নের মধ্যে কি ধরনের ভুল পেলাম? ভুল পেয়েছি কিন্তু আমরা ভার্বে, ভুল পেয়েছি প্রিপজিশনে, এরকম ভাবে কারেকশনের সাবজেক্টে ভুল থাকতে পারে, প্রিপজিশনে ভুল থাকতে পারে, কারেকশনে ভুল থাকতে পারে, আর্টিকেলের ভুল থাকতে পারে, এখানে ভয়েসের ভুল থাকতে পারে, এখানে তোমার ভুল থাকতে পারে, টেন্সের ভুল থাকতে পারে। বিশেষ করে এই ভুলগুলোর মধ্য থেকে পরীক্ষা আসবে। কিছু টেকনিক্যালি কিছু ওয়ার্ড আছে যেগুলো সিঙ্গুলার প্লুরাল রিলেটেড, এই ধরনের সিঙ্গুলার প্লুরাল রিলেটেড ভুল থাকতে পারে। তারপর ভুল থাকতে পারে
হোমোনিমস অফ ইংলিশ, এরকম দ্যাট মিনস কিছু ওয়ার্ড আছে যে একই ধরনের উচ্চারণ, মানে আবার স্পেলিং এর ভুল সেগুলো থাকতে পারে। তারপর হচ্ছে সিঙ্গুলার প্লুরাল, ভার্বের সিঙ্গুলার প্লুরাল, নাউনের সিঙ্গুলার প্লুরাল ভুল থাকতে পারে। অর্থাৎ কিছু নাউন আছে যাদের সাথে সবসময় অ্যাজ যুক্ত করতে হবে, এই ধরনের ভুল থাকতে পারে। যেমন নিউজ সবসময় অ্যাজ যুক্ত, এটা অ্যাজ যুক্ত হয়েও সিঙ্গুলার নট প্লুরাল। আবার বয়েস এটা প্লুরাল অ্যাজ যুক্ত হয়ে প্লুরাল, এই টাইপের। অর্থাৎ কারেকশন একটা মজার আইটেম। তোমরা যদি বুঝতে পারো এই কারেকশন কিন্তু শুধুমাত্র তোমাদের এই ডিগ্রি পাস কোর্সের এই থার্ড ইয়ারের জন্য কাজে লাগবে তা কিন্তু নয়। এই কারেকশনটা কাজে লাগবে তোমাদের সারা জীবন। অর্থাৎ তোমরা এই যেহেতু একটা হায়ার এডুকেশনে আসো, এই হায়ার এডুকেশন কমপ্লিট করার পরে আফটার কমপ্লিশন ইউর গ্র্যাজুয়েশন দেন ইউ মাস্ট ট্রাই ফর ইউর কি জব। এই জবের জন্য যখন ট্রাই করবে তখনও কিন্তু জবের পরীক্ষাতেও এই কারেকশনগুলো আসবে, জবের পরীক্ষাতে কারেকশনগুলো আসবে। তারপর হচ্ছে যদি শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিতে যাই সেখানেও এই কারেকশন আসে। অর্থাৎ ইন এনি জব এক্সামিনেশন ইউ উইল গেট কারেকশন। দ্যাটস ওয়াই বুঝতে পেরেছো যে এই চ্যাপ্টারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা আমরা এই চ্যাপ্টারটির সবগুলো ক্লাস গুরুত্বের সাথে পড়বো। আর কারেকশন অ্যাকচুয়ালি যেহেতু এটা হিউজ গ্যাদারিং অফ মেনি গ্রামাটিক্যাল আইটেমস, বিকজ কারেকশন বিলংস টু মেনি মিস্টেক্স। এখানে মিস্টেক্স থাকতে পারে, আর্টিকেলের মিস্টেক্স থাকতে পারে, টেন্সের মিস্টেক্স থাকতে পারে, প্রিপোজিশন মিস্টেক্স থাকতে পারে, সাবজেক্টের মধ্যে মিস্টেক্স থাকতে পারে, ভার্বের মধ্যে মিস্টেক্স থাকতে পারে, ভয়েসের মধ্যে। এই জন্য বলেছি যে যেহেতু এটা একটা হিউজ গ্রামাটিক্যাল আইটেমের কম্বিনেশন, দ্যাটস ওয়াই এটা কিন্তু নট ওভার 1 ক্লাস, ওভার 2 ক্লাস, ওভার 3 ক্লাস এটা শেষ করা যাবে। আর অনলাইন ক্লাসগুলো তো বুঝতেই পারছো একটু সময় নিতে হয় বোঝাতে গেলে। এনিওয়ে এখানে তোমরা সরাসরি কোশ্চেন করতে অসুবিধা বা বুঝতে অসুবিধা না, অনেকেই আমরা ইন্টারনেট ফ্যাসিলিটির অভাবে দেখতে পারি না ক্লাসগুলো। তো আশা করি অতি শীঘ্রই as soon as possible we must overcome by the grace of Almighty the present situation, the pandemic situation, and hopefully we will meet in our live class. Okay, এটার জন্য আমরা আসলে ওয়েটিং eagerly for our live class. আশা করি আমরা বুঝতে পারছি যে আমি কি বলতে চাচ্ছি, যে কারেকশন চ্যাপ্টারটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। তো প্রিয় শিক্ষার্থীরা আসো আমরা এখন কিছু রুলস জানি যে কারেকশনে কি কি ধরনের রুলস বা কি কি ধরনের বাক্য পরীক্ষা আসতে পারে। তো আমি এখন একটা বাক্য লিখব, এই বাক্য লিখে সেই বাক্য অনুসারে আমি তোমাদের রুলসটা বলব। দ্য কমিটি was divided in its opinions. অ্যাকচুয়ালি এই বাক্যটা আমি লিখছি ইনকারেক্ট সেন্টেন্স, এটা একটা ইনকারেক্ট সেন্টেন্স। দ্য কমিটি ওয়াজ ডিভাইডেড ইন ইটস অপিনিয়ন্স। দ্য কমিটি ওয়াজ ডিভাইডেড ইন ইটস অপিনিয়ন্স, এই বাক্যটা একটা ইনকারেক্ট সেন্টেন্স। এনিওয়ে এই বাক্যে দেখো আমি একটা মানে কোথায় ভুল, কমিটি ওয়াজ ডিভাইডেড ইন ইটস অপিনিয়ন্স, তার মানে কমিটি বিভক্ত হয়েছে তাদের মত ভেদে, মানে তাদের মতানুসারে কমিটি ভিন্ন ভিন্ন হয়ে গেছে। এখানে একটা সাবজেক্টের যে নাউনটা ইউজ করা হয়েছে কমিটি, এটা একটা কালেকটিভ নাউন। কি নাউন? কালেকটিভ নাউন। প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমাদের কালেকটিভ নাউন সম্পর্কে মনে আছে। কালেকটিভ নাউন হচ্ছে একটা সমষ্টিবাচক নাম, অর্থাৎ কিছু সদস্য নিয়ে যে নামটা তৈরি হয় সেটাকে বলা হয় কালেকটিভ নাউন। যেমন কমিটি, টিম, ক্লাস, আর্মি, এগুলো হচ্ছে কালেকটিভ নাউন। তো আমি যে নিয়মটা এখন বলতে যাচ্ছি, নিয়মটা হচ্ছে যে কালেকটিভ নাউন যদি বোঝায় সেপারেশন, নাউন অফ মাল্টিটিউড বলা হয়, বা নাউন যদি বিচ্ছিন্নভাবে বোঝানো হয়, এই কালেকটিভ নাউনটা যেমন কমিটি এখানে কিন্তু বিচ্ছিন্ন অবস্থায় আছে। কিভাবে বোঝাচ্ছে? দ্য কমিটি ওয়াজ ডিভাইডেড ইন ইটস অপিনিয়ন্স, তার মানে কমিটিতে মতের অমিল রয়েছে। এখানে তারা দে আর ডিভাইডেড ইনটু সেপারেশন, অর্থাৎ তারা ভিন্ন ভিন্ন গ্রুপে ভাগ হয়ে গেছে। কমিটি তাদের মতের মিল নেই, এখানে মতানৈক্য বোঝানো হয়েছে। অর্থাৎ যদি কালেকটিভ নাউনগুলো
মতানৈক্য বোঝায় বা মতের পার্থক্য বোঝায় বা ভিন্ন ভিন্ন গ্রুপে ভাগ হয়ে যাওয়া বোঝায়, কালেকটিভ নাউনগুলো যদি ডিভাইডেড বোঝায়, তখন সেটা কিন্তু প্লুরাল হিসেবে বিবেচনা করতে হবে। তখন ওই সাবজেক্টের ওই ভার্বও প্লুরাল নাম্বার ইউজ করতে হবে। এখানে কিন্তু মিস্টেকটা হচ্ছে এই যে ভার্বটা প্লুরাল নাম্বার ইউজ হয়নি, ওয়াজ তো সিঙ্গুলার নাম্বার, এখানেই ভুলটা আছে। তাহলে দি কমিটি ওয়াজ ডিভাইডেড ইন ইটস অপিনিয়ন্স, তার মানে হচ্ছে কমিটি তাদের মতের দিক থেকে, তাদের মতাদর্শের দিক থেকে আলাদা আলাদা হয়ে গেছে, এখানে বিভক্ত হয়ে গেছে কমিটি। তো কমিটি যখন, মনে রাখবে, এনি কালেকটিভ নাউন, সেটা কমিটি হোক, টিম হোক, ক্লাস হোক, ব্যাচ হোক, আর্মি হোক, এনি কালেকটিভ নাউন যখন তাদের বিভাজন বোঝাবে, যখন তাদের সেপারেশন বোঝাবে, যখন তাদের মতানৈক্য বোঝাবে, তখন ওই কালেকটিভ নাউনটা হচ্ছে প্লুরাল। তখন ওই কালেকটিভ নাউনটা কি? প্লুরাল, এবং পরবর্তী ভার্বের নাম্বারটাও প্লুরাল হবে। এখানে কিন্তু তার পরবর্তী ভার্বের নাম্বারটা সিঙ্গুলার ইউজ করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমি বারবার বলছি, এখানে পরবর্তী এই যে কমিটি, এটা কালেকটিভ নাউন, এর পরবর্তী ভার্বটা কিন্তু নাম্বার সিঙ্গুলার ইউজ করা হয়েছে, এটাই হচ্ছে মিস্টেক। তাহলে আমরা কি শিখলাম? একটা নিয়ম শিখে ফেললাম কিন্তু, যে কালেকটিভ নাউন যদি বিভাজন বোঝায়, কালেকটিভ নাউন যদি মত পার্থক্য বোঝায়, মতানৈক্য বোঝায়, যদি তাদের সেপারেশন বোঝায়, তখন অবশ্যই তার পরবর্তী ওই নাউনটাকে প্লুরাল মনে করতে হবে, তার পরবর্তী ভার্বের নাম্বারটাও প্লুরাল হবে। তার পরবর্তী ভার্বের নাম্বারটা কি হবে? অবশ্যই প্লুরাল হবে। তো এখানে কিন্তু ওয়াজ ইউজ করা হয়েছে, সিঙ্গুলার হয়েছে, যেহেতু এটা ডিভাইডেড বোঝানো হয়েছে, ভাগ হয়েছে। তাহলে কারেক্ট আনসার কি হবে? প্রিয় শিক্ষার্থীরা, তোমরাও লিখে ফেলো, কারেক্ট আনসার হচ্ছে দা কমিটি ওয়্যার হবে। ওয়াজের জায়গায় কি হবে? ওয়্যার, দা কমিটি ওয়্যার divided, the committee were divided in its opinion. The correct answer হলো the committee were divided in its opinions. The committee were divided, was এর জায়গায় was এর পরিবর্তে কি হয়েছে? were হয়েছে। এইভাবে তো আমরা একটা নিয়ম কিন্তু শিখে ফেললাম। আমরা আজকের ক্লাসে দ্বিতীয় নিয়মে চলে যাচ্ছি। আচ্ছা, দ্বিতীয় নিয়মটা হচ্ছে মোটামুটি সমজাতীয়। মোটামুটি, প্রিয় শিক্ষার্থীরা, আমরা সবাই লিখে ফেলি, মোটামুটি সমজাতীয় একাধিক নাউন যদি এন্ড দ্বারা যুক্ত হয়, ওই একই ব্যক্তি বা বস্তু বা ধারণা নির্দেশ করে, তখন ভার্ব সিঙ্গুলার নাম্বার হয়। অর্থাৎ মোটামুটি সমজাতীয়, যেমন আমরা অনেক সময় একই জাতীয়, অনেস্টি, পাঞ্চুয়ালিটি, সমজাতীয় কিন্তু, অনেস্টি, ট্রুথফুলনেস, এরকম ভাবে। যেমন যদি বলা হয় honesty and punctuality, honesty and punctuality এটা কিন্তু মোটামুটি সমজাতীয়। এই যে দুটি শব্দ and দ্বারা যুক্ত হয়েছে, honesty বলতে, punctuality বলতে সমজাতীয়, প্রায় তারা মানে সমজাতীয়, বিকজ তারা অ্যাবস্ট্রাক্ট নাউন। honesty অ্যাবস্ট্রাক্ট নাউন, punctuality অ্যাবস্ট্রাক্ট নাউন, এরা সমজাতীয় এবং এরা মোটামুটি একই অর্থ প্রকাশ করছে। এন্ড দ্বারা যুক্ত হয়ে যদি এরকম একাধিক নাউন, যদি সমজাতীয় একাধিক নাউন যদি এন্ড দ্বারা যুক্ত হয়ে একই ব্যক্তি বা বস্তু, মানে এরকম ধারণা প্রকাশ করে, ঠিক আছে, একই ব্যক্তি বা বস্তুর ধারণা নির্দেশ করে, তখন কিন্তু আসলে ভার্বটা সিঙ্গুলার। যেমন যদি বলা হয় honesty and punctuality are necessary for লাইফ। এভাবে একটা বাক্য লেখা হলো, honesty and punctuality are necessary for life। বাক্যটা কিন্তু ইনকারেক্ট বাক্য লিখেছি, আমি আবারও বলছি, যেহেতু আমরা কারেকশন করতেছি, এখানে বাক্যটা কিন্তু ইনকারেক্ট বাক্য লেখা হয়েছে। এটা একটা ইনকারেক্ট বাক্য। honesty and punctuality are necessary, এখানে যদিও and দ্বারা যুক্ত, নরমালি কিন্তু আমরা জানি যে and দ্বারা যুক্ত একাধিক নাউন প্রোনাউন and দ্বারা যুক্ত হলে সেটা হচ্ছে প্লুরাল। আমরা ধারণা করি বা আমরা জানি, আমাদের মাথায় আগে থেকে আছে, রাইট ফর্ম ভাবেও আমি এটা আলোচনা করেছি, যে and দ্বারা যদি and দ্বারা একাধিক নাউন প্রোনাউন যুক্ত করি, অর্থাৎ and দ্বারা একাধিক নাউন প্রোনাউন যুক্ত করলে সাধারণত ওই নাউনটা প্লুরাল, ওই সাবজেক্টটাকে প্লুরাল মনে করি। যেমন আমি যদি বলি ঢাকা অ্যান্ড চিটাগং আর, এরকম বলি ঢাকা অ্যান্ড চিটাগং আর। আবার যদি বলি
যে আই অ্যান্ড ইউ, সাধারণত অ্যান্ড দ্বারা যুক্ত হলো আই অ্যান্ড ইউ আর, নর্মালি অ্যান্ড দ্বারা যুক্ত হলে সেটা আমরা জানি প্লুরাল। কিন্তু এখানে কি হয়েছে যে একই সমজাতীয় মানে সমজাতীয় অর্থ দেয় এরকম বা সম অর্থ প্রদান করে এমন দুটি শব্দ অ্যান্ড দ্বারা যুক্ত হয়ে যখন একই ধারণা বা একই জিনিস বা একই বস্তুর কোয়ালিটি প্রকাশ করে তখন সেটাকে সিঙ্গুলার মনে করতে হবে। তাহলে অনেস্টি অ্যান্ড পাঞ্চুয়ালিটি আর নেসেসারি না হয়ে এই জায়গায় ভুলটা আছে। তার মানে সঠিক অ্যান্সার হতো যে কারেক্ট অ্যান্সার। তাহলে কারেক্ট অ্যান্সার লিখবো আমরা এইভাবে যে কারেক্ট হচ্ছে অনেস্টি অ্যান্ড পাঞ্চুয়ালিটি। অনেস্টি অ্যান্ড পাঞ্চুয়ালিটি ইজ, আর জায়গায় হবে ইজ নেসেসারি ফর লাইফ। অনেস্টি অ্যান্ড পাঞ্চুয়ালিটি ইজ নেসেসারি ফর লাইফ। তাহলে এরকম ভাবে আমরা আরেকটি নিয়ম শিখলাম যে সাধারণত নরমালি আমরা জানতাম যে অ্যান্ড দ্বারা যুক্ত হলে একাধিক নাউন অ্যান্ড দ্বারা যুক্ত হলে সাবজেক্টটা প্লুরাল হয়, পরবর্তী ভার্বের নাম্বারও প্লুরাল হয়। কিন্তু এখন আজকে আরেকটি নিয়ম শিখলাম যে একই জাতীয় বা একই প্রায় সমজাতীয় অর্থ প্রকাশ করে এমন অ্যাবস্ট্রাক্ট নাউন যদি অ্যান্ড দ্বারা যুক্ত হয় তখন কি হবে, ওই সাবজেক্টটা সিঙ্গুলার বিবেচনা করা হবে এবং তার পরবর্তী ভার্বের নাম্বারও সিঙ্গুলার হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা ইতিমধ্যে দুটি নিয়ম জেনে ফেললাম। এখন আমি তৃতীয় নিয়মে যাচ্ছি। 3 নম্বর নিয়মটি বলছি, কোনো প্লুরাল নাউন যদি সুনির্দিষ্ট পরিমাপের একক ব্যক্তি বা বস্তুকে বোঝায়। 3 নাম্বার, কোনো প্লুরাল নাউন যদি তোমরা তো লিখে ফেলো, কোনো প্লুরাল নাউন যদি সুনির্দিষ্ট পরিমাপের একক সমষ্টি বোঝায়। সুনির্দিষ্ট পরিমাপের একক সমষ্টিকে বোঝায়, আর কোনো প্লুরাল নাউন যদি সুনির্দিষ্ট পরিমাপের একক সমষ্টিকে বোঝায়। তাহলে কি লিখছি, কোনো প্লুরাল নাউন যদি সুনির্দিষ্ট পরিমাপের একক সমষ্টিকে বোঝায়, সুনির্দিষ্ট পরিমাপের একক সমষ্টিকে বোঝায়, তাহলে ভার্ব সিঙ্গুলার হয়। তাহলে ভার্ব সিঙ্গুলার হয়। আশা করি তোমরাও লিখে ফেলেছো দ্রুত। আবারও বলছি, মিলিয়ে নাও। কোনো প্লুরাল নাউন যদি মানে একটা প্লুরাল নাউন, কোনো প্লুরাল নাউন যদি সুনির্দিষ্ট পরিমাপের একক সমষ্টি মানে সুনির্দিষ্ট পরিমাণ মানে একটা সুনির্দিষ্ট পরিমাণ একটা নির্ধারিত পরিমাণ, সাপোজ বলা হলো 5 মণ, 10 কিলোমিটার, 10 কিলোমিটার, এরকম ভাবে একটা সুনির্দিষ্ট পরিমাপের একক বোঝাচ্ছে, মানে একটা সমষ্টি বোঝাচ্ছে। সুনির্দিষ্ট পরিমাপের একক সমষ্টি, এই যে একটা নির্দিষ্ট পরিমাপের একক সমষ্টিকে বোঝায়, একটা সমষ্টিকে বোঝায়। সাপোজ বলা হলো 2 মাইলস। 2 মাইলস, এই যে 2 মাইলস যদিও প্লুরাল, যে প্লুরাল নাউন, মাইলস তো প্লুরাল নাউন কারণ 2, তাহলে 2 মাইলস, কিন্তু এটা একটা নির্দিষ্ট পরিমাপের একক সমষ্টি। একক সমষ্টি মানে 2 মাইল মানে একসাথে বোঝানো হচ্ছে 2 মাইলস। অতএব বলা যাবে না যে 2 মাইলস আর লং ডিসটেন্স। বলা হলো যে 2 মাইলস আর লং ডিসটেন্স, এটা একটা ইনকারেক্ট সেন্টেন্স। কেন ইনকারেক্ট? কারণ এটা একটা নির্দিষ্ট পরিমাপের একক সমষ্টি বোঝানো হয়েছে। যদিও মাইলস এটা প্লুরাল, কিন্তু এটাকে প্লুরাল মনে করা যাবে না, তাহলে ভার্বটা সিঙ্গুলার হবে। অতএব আর না হয়ে কি হবে, ইজ। তাহলে आंसर হচ্ছে কারেক্ট आंसर হচ্ছে 2 মাইলস। মাইলসই লিখতে হবে বাট ভার্বটা সিঙ্গুলার হবে। 2 মাইলস ইজ লং ডিসটেন্স। এইভাবে 2 মাইলস ইজ লং ডিসটেন্স, অর্থাৎ ভার্বটা সিঙ্গুলার করতে হবে। তাহলে আমরা আরেকটা নিয়ম শিখলাম কি, যে কোনো প্লুরাল নাউন যদি সুনির্দিষ্ট পরিমাপের একককে নির্দেশ করে, মানে একটা পরিমাপের সমষ্টিকে বোঝায়, কোন একটা পরিমাপের সমষ্টি, সেটা বয়স হোক, দূরত্ব হোক, ওজন, বয়স, দূরত্ব, যে কোনো মানে একটা পরিমাণ, একসাথে টোটাল যত পরিমাণ বোঝাবে, একসঙ্গে টোটাল যত পরিমাণ বোঝাবে, একসঙ্গে যে পরিমাণ বোঝানো হবে সেই পরিমাণটা অবশ্যই সিঙ্গুলার হিসেবে বিবেচনা করতে হবে, তার পরবর্তী ভার্বটিও সিঙ্গুলার নাম্বার হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা 3টি নিয়ম শিখে ফেলছি আজকের ক্লাসে। এখন আমি 4 নাম্বার নিয়মে চলে যাচ্ছি। 4 নাম্বার নিয়ম হচ্ছে
নান, আইদার, নাইদার প্রভৃতি বিচ্ছিন্নভাবে একক ব্যক্তি বা বস্তুকে বোঝায়, তাহলে ভার্ব সিঙ্গুলার নাম্বার হয়। আচ্ছা, এই 4 নম্বর নিয়মটা হচ্ছে এই শব্দগুলো, আর নান, আইদার, নাইদার। আচ্ছা, শব্দগুলো হচ্ছে নান, আইদার, নাইদার। তোমরা লিখে নাও, নান, আইদার, নাইদার এই শব্দগুলি, অর্থাৎ আমরা এক কথায় বলতে পারি এই ওয়ার্ডগুলি, এই শব্দগুলি বিচ্ছিন্নভাবে একক ব্যক্তি বা বস্তুকে বোঝালে, মানে এরা নান, আইদার, নাইদার, এরা যখন, এই শব্দগুলি যখন একক ব্যক্তি বা বস্তুকে বোঝায়, অর্থাৎ নান, আইদার, নাইদার যখন একক ব্যক্তি বা বস্তুকে বোঝায়, তখন এদের পরে ভার্ব সিঙ্গুলার হয়, তখন এদের পরে ভার্বটি সিঙ্গুলার হয়। যেমন আমরা এখন, অর্থাৎ নাউনটি প্লুরাল হলেও, মানে বিচ্ছিন্নভাবে যদি অনেকজনকেও বোঝায়, তবুও কিন্তু ভার্বটি সিঙ্গুলার হবে। অর্থাৎ নান, আইদার, নাইদার যখন একক ব্যক্তি বা বস্তুকে বোঝাবে, তখন এদের পরে ভার্বটি সিঙ্গুলার হয়। যেমন যদি বলা হয় নান অফ দেম, এখানে একটা এক্সাম্পল দিচ্ছি আমি, নান অফ দেম, যদিও দেম প্লুরাল কিন্তু সামনে নান আছে। এই নান অফ দেম বলতে একসাথে, মানে প্রত্যেককে বোঝাইতেছে, মানে কিন্তু বোঝালেও এটা একক হয়ে গেছে। নান অফ দেম মানে তাদের কেউ না, ঠিক আছে। নান অফ দেম আর, যেমন বলা হলো নান অফ দেম আর পানিশড, নান অফ দেম আর পানিশড, তাদের কেউ পানিশড নয়, মানে তাদের কেউ শাস্তি পায়নি। তাহলে এটা কারেক্ট আনসার হবে নান অফ দেম আর জায়গায় কি হবে, ইজ পানিশড, নান অফ দেম ইজ পানিশড। অর্থাৎ নিয়মটি হচ্ছে কি, যে এক কথায় তোমরা বলতে পারো যে নান, আইদার, নাইদার এরা যখন মানে একক কোনো ব্যক্তি বা বস্তুকে বুঝাবে, তারা সমষ্টিকে বুঝাবে, বা এক কথায় আমরা বলতে পারি যদি নান, আইদার, নাইদার এরা যদি কোনো সাবজেক্টের অংশে থাকে, প্রত্যেককে আলাদা করে বুঝালেও এদের পরবর্তী ভার্বটা অবশ্যই কি হবে, সিঙ্গুলার হবে। এদের প্রত্যেককে আলাদা করে বোঝায়, এজন্য এদের পরবর্তী ভার্বটা সিঙ্গুলার হবে। তো আমরা আজকে ক্লাসে এই কারেকশন সংক্রান্ত, মানে সাবজেক্টের ভুল সংক্রান্ত অলরেডি 4টি নিয়ম পড়ে ফেলেছি। হ্যাঁ, আমরা অবশ্যই 4টি নিয়ম পড়ে ফেলেছি। আজকে আমরা আরো একটি নিয়ম শিখব, অর্থাৎ আজকে ক্লাসে আমরা টোটাল 5টি নিয়ম শিখব। আচ্ছা, 5 নাম্বার নিয়মটি, আজকে আমরা 5টি নিয়ম শিখব। যেমন 5 নম্বর রুলসটি হচ্ছে, এটাও আগেরটার মতোই প্রায়, যেমন ধরো ইচ বা এভরি, এই ইচ এবং এভরি দ্বারা, মানে ইচ এবং এভরি দ্বারা যুক্ত হয়ে, যদি ইচ এবং এভরি দ্বারা কোয়ালিফাইড যে কোনো সাবজেক্ট যুক্ত হলে তখন ভার্ব কিন্তু সিঙ্গুলার হবে। অর্থাৎ নিয়মটা কি, ইচ এভরি দ্বারা কোয়ালিফাইড বলতে ইচ এবং এভরি দ্বারা বিশেষায়িত হওয়া, ইচ এবং এভরি দ্বারা যুক্ত হওয়া কোনো নাউন, একাধিক নাউন, ইচ এবং এভরি দ্বারা যুক্ত হওয়া, কোয়ালিফাইড হওয়া বা সংযুক্ত হওয়া, ইচ এবং এভরি দ্বারা কোয়ালিফাইড হওয়া বা সংযুক্ত হওয়া কোনো নাউন এর পরের ভার্ব সিঙ্গুলার হয়। এই যে আমরা নিয়মটা শিখলাম যে ইচ এবং এভরি দ্বারা কোয়ালিফাইড হওয়া কোনো নাউনের পরের ভার্ব, কোয়ালিফাইড হওয়া বলতে কি, যে বিশেষায়িত হওয়া, ইচ দ্বারা নির্ধারিত হওয়া, ইচ বা এভরি দ্বারা ওই নির্দিষ্ট করা, মানে ইচ বা এভরি দ্বারা নির্দিষ্ট হওয়া কোনো নাউন, ইচ বা এভরি দ্বারা নির্দিষ্ট হওয়া কোনো নাউন যখন সংযুক্ত হবে, তখন তাদের পরবর্তী ভার্ব সিঙ্গুলারই হবে। যেমন যদি বলি, উদাহরণ দেখো, আমি একটা ইনকারেক্ট বাক্য লিখছি। ইনকারেক্ট বাক্য হচ্ছে each boy and
every girl, each boy and every girl are poor. Suppose এই বাক্যটা লিখলাম, each boy and every girl are poor, each boy and every girl are poor বা are brilliant, each boy and every girl are brilliant. এখানে তুমি poor বলো, brilliant বলো, অন্য কিছু আই করো বা একটা বললা যে well, each boy and every girl are well. এখানে ভুলটা হচ্ছে এটাই যে এই যে বয়টা ইজ দ্বারা কোয়ালিফাইড হয়েছে, মানে ইজ দ্বারা নির্দিষ্ট করা হয়েছে, গার্লকে এভরি দ্বারা কোয়ালিফাইড করা হয়েছে। যেহেতু ইচ এবং এভরি দ্বারা একাধিক নাউন কোয়ালিফাইড হওয়া নাউন, এদের পরে ভার্বটা সিঙ্গুলার হয়, অতএব এখানে ভুলটা হচ্ছে আর, এখানে আর না হয়ে কারেক্ট আনসার হবে ইচ বয় and every girl, each boy and every girl is poor. অতএব আর এর জায়গায় কি হলো, ইজ হলো। এইভাবে আমাদের বুঝতে হবে। তো আমি প্রিয় শিক্ষার্থীরা আগে বলেছি যে কারেকশন কিন্তু আসলে একটি ক্লাসে শেষ করা সম্ভব নয়, এটার জন্য আমাদের অনেকগুলো ক্লাস করতে হবে। তো আমার মনে হচ্ছে যে 4-5টা ক্লাস লেগে যাবে অবশ্যই কারেকশন পেতে হলে। About 5 class I would take regarding your correction. আশা করি আমরা নেক্সট ক্লাসে আরো 5টি বা 10টি নিয়ম শিখবো। এইভাবে আমি তোমাদের প্রতি ক্লাসে কিছু কিছু এক্সাম্পল সহ নিয়মগুলো বুঝাবো, আর তোমাদের কোনো মতামত থাকলে সেটাও আমাকে জানাবে। তো আজকে আমরা এই পর্যন্তই রাখছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।